আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের শুভ্র ভাই ইজ হিয়ার। তোমাদের কাছে চলে আসলাম আমাদের ফিলোসফার স্টোন ব্যাচের আরও একটা ক্লাসে। আমরা কথা বলতেছিলাম কোষ ও এর গঠন নিয়ে। কোষ ও এর গঠনের দ্বিতীয় লেকচারে আমরা চলে আসছি। আমরা কোষের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করবো। সো কথা বাড়াবো না, আমরা পড়ার মধ্যে ঢুকেছে, কারণ আমাদের অনেক কিছু বাকি, অনেক পড়া বাকি। সো কথা বাড়ানো যাবে না, উই হ্যাভ টু টার্ন ব্যাক ইনটু আওয়ার ক্লাস। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদের মধ্যে আমরা কোষের প্রকারভেদটাকে বের করার জন্য কি কোষের প্রকারভেদটা বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমাদের কোষটাকে কাজের ভিত্তিতে প্রথমত দুই ভাগে ভাগ করি। দেখো এখানে যে কথাটা বলছে, কোষকে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে মানে তোমার দেহের মধ্যে সে কি রকম ফিজিওলজিক্যাল ফাংশন দেখাবে। শারীরবৃত্তীয় কাজ মানে কি? ফিজিওলজিক্যাল ফাংশন, ফিজিওলজিক্যাল ফাংশন, ফিজিওলজিক্যাল ফাংশন দুই ভাগে ভাগ করতেছি, ঠিক আছে? একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জননকোষ, সোমাটিক সেল, গ্যামেট সেল। সোমাটিক সেল, গ্যামেট সেল, দেহকোষ, জননকোষ। দেহকোষ সাধারণত কি হয়? ডিপ্লয়েড হয়। জননকোষ সাধারণত হ্যাপ্লয়েড হয়। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি তোমরা অলরেডি জেনে গেছো। যেখানে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থেকে আমরা হিসাব করি সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, আর হাফ সেট হিসাব করলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। যেমন আমরা যদি বলি মানুষের দেহে ক্রোমোজোম হচ্ছে 46টি, তাহলে এটাতে আমরা বুঝতেছি হচ্ছে এটা ডিপ্লয়েড কোষকে ইন্ডিকেট করতেছে। আর আমরা যখন শুক্রাণু ডিম্বাণুর কথা বলি তখন আমরা বলি ক্রোমোজোম হচ্ছে 23টি, যেটা দ্বারা আমরা বুঝি অর্ধেক, হ্যাপ্লয়েড হাফ, অর্ধেক, হ্যাপ্লয়েড হাফ, অর্ধেক। এখানে উদাহরণ হচ্ছে, এখানে উদাহরণ দুইটা উদাহরণই আমরা নর্মালি দিয়ে থাকি, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। আর এইখানে যে উদাহরণটা আমরা দিয়ে থাকি, এখানে দেহকোষ, নর্মালি যে কোনো কোষ, তো দেহের নর্মালি যে কোনো কোষকে আমরা এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করে থাকি। আমাদের যে কোনো কোষটা দেহকোষের অন্তর্ভুক্ত এক্সেপ্ট শুক্রাণু আর ডিম্বাণু, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড জনন কোষের মধ্যে পড়ে। সো এগুলো হচ্ছে কাজের ভিত্তিতে। কেন কাজের ভিত্তিতে ভাইয়া? কারণ দুইটা কোষই প্রকৃত কোষ, দুইটাই প্রকৃত কোষ, আদি না, দুটাই প্রকৃত কোষ ধরে নিলাম আমরা, এবং দুটাই দেখতে মোটামুটি সেম। ডিফারেন্টটা হচ্ছে তার ক্রোমোজোম কাউন্টে এবং তার কাজে। জনন কোষ কেন নাম? জনন কোষ এই কারণে নাম, কারণ সে জন্ম দিতে পারে, সে নতুন একটা জীব তৈরি করতে পারে। শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি, নতুন একটা জীব তৈরি হতে পারে। তার নাম হচ্ছে জনন কোষ। জনন কোষ মানে কি? জন্মদান করতে পারে এরকম কোষ। আর দেহকোষ কেন তার নাম? দেহকোষ নাম, সে জন্ম দিতে পারতেছে না যদিও, বাট এ কি করতে পারে? এ হচ্ছে দেহটাকে বৃদ্ধি করতে পারে। যদিও আমরা যদি অঙ্গজ প্রজননের কথা বলি, তাহলে দেহকোষ থেকেই কিন্তু আবার নতুন করে কিন্তু নতুন একটা জীবের তৈরি হতে পারে। যেমন ধরো গাছের কলম, গাছের কলম করলে কিন্তু তখন দেহকোষ থেকে কিন্তু নতুন একটা গাছ তৈরি হয়ে যায়। সেটা দূরের বিষয়, আমরা এটুকুই মনে রাখবো, শুক্রাণু ডিম্বাণুর কথা বললে আমরা বলবো জননকোষ, এবং তাদের ক্রোমোজোমগুলো হয়ে যাবে হাফ। আর যদি আমরা নর্মালি যে কোনো কোষের কথা বলি, তাহলে সেটা দেহকোষ এবং শুক্রাণু ডিম্বাণু হয়ে যাবে, সরি, ক্রোমোজোমের সংখ্যা হয়ে যাবে হাফের ডাবল, মানে হচ্ছে কি 2n, নর্মালি যেটা আমরা ধরি সেটাই, ঠিক আছে? ওকে, দেখো কোষের প্রকারভেদ। দেহকোষের মধ্যে কি বলছে কাজ? দেহকোষের কাজ হচ্ছে অঙ্গ গঠন করে। দেখতে পারতেছি যে এটা একটা দেহকোষ এবং এটা প্রাণী কোষ, সেটা অনেকগুলো মিলে টিস্যু তৈরি করবে। তাহলে অনেকগুলো কোষ একই উৎস থেকে উৎপন্ন হয়ে যদি একই কাজ করে, তখন সেটাকে আমরা টিস্যু বলি, অলরেডি আমরা জেনে আসছি। এবং পরবর্তীতে অনেকগুলো টিস্যু মিলে আস্তে আস্তে কি তৈরি করবে? অঙ্গ তৈরি করবে। অঙ্গের পরে কি তৈরি করবে? অঙ্গের পরে তন্ত্র তৈরি করবে। এগুলো কিন্তু আমরা জানি, এটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি, ঠিক আছে? গেল। ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, এটা তো আমরা অলরেডি বুঝিয়ে গেছি। যেমন মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টি। মূল ও কাণ্ডের পাতায় স্নায়ুকোষে থাকে। মূল কাণ্ড, পাতা এবং স্নায়ুকোষে থাকে। নর্মালি যে কোনো কোষগুলোকে আমরা দেহকোষ হিসেবে জানি। তো এগুলো আমরা দেখে ফেলছি, এখান থেকে নতুন করে পড়ার কিছু নাই। এগুলো আমরা কি করে ফেলছি? দেখে ফেলছি। জনন কোষ, দেখো মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। তার মানে কি? একটা ডিপ্লয়েড কোষ থাকতে পারে, সেখানে মিওসিস হবে, মিওসিস হয়ে কি হবে? 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে, 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। তাহলে এই হ্যাপ্লয়েড কোষগুলো পরবর্তীতে শুক্রাণু ডিম্বাণুর মধ্যে কনভার্ট হবে। তাহলে এখানে প্রক্রিয়াটা কোনটা? মায়োসিস প্রক্রিয়া বা মিওসিস প্রক্রিয়া, মায়োসিস প্রক্রিয়া বা মিওসিস প্রক্রিয়া। তাহলে এগুলো আমরা জেনে আসছি, কিন্তু এগুলো অলরেডি আমরা শিখে গেছি। তো সেই হিসাব করলে আমার যদি এখানে ক্রোমোজোম থাকে 4টা, পরবর্তীতে কিন্তু প্রত্যেকটার মধ্যে আমি ক্রোমোজোম কয়টা করে পাইছি? 2টা করেই কিন্তু আমি পাইছি, ঠিক আছে? তো এগুলো আমরা জানি। সেই জন্য আমি এগুলোতে খুব কি করতেছি না, খুব বেশি একটা সময় দিচ্ছি না। পরে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। এবারে আমরা কি গঠনের উপর ভিত্তি করে কোষ নিয়ে যাচ্ছি। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে। এর আগের বার কিন্তু আমরা কাজ দিয়ে বলছিলাম, কাজ দিয়ে কি কাজ করতেছে? দেহ তৈরি করতেছে নাকি শুক্রাণু ডিম্বাণু তৈরি করতেছে? এখন আমরা কি করব? গঠনের ভিত্তিতে দেখব, কোষের ভিতরে ঢুকবো,
ঢুকে দেখবো তার নিউক্লিয়াস ঠিক আছে কিনা, তার সাইটোপ্লাজমের মধ্যে সব ধরনের অঙ্গাণু আছে কিনা, এর উপর ভিত্তি করে দুইটা, আদি কোষ প্রকৃত কোষ। এগুলো আমি খুব টেনে টেনে যাচ্ছি, কারণ এগুলো থেকে আমরা বাচ্চাকাল থেকে এগুলো পড়ে আসছি, আমি খুব টেনে টেনে চলে যাচ্ছি। ঠিক আছে, তোমরা জাস্ট বই থেকে দাগায় নাও, এখান থেকে তেমন আহামরি কিছু নাই, তোমরা এগুলো আগে থেকেই জানো। ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এই চ্যাপ্টারটা আগে আগে পড়ে ফেলছো। ঠিক আছে, আমি একটু দেখতে যাচ্ছি লাইভটা কি 13 প্রো ম্যাক্সে নিচ্ছিস না 12 প্রো ম্যাক্সে। রাব্বি ভাই আপনি আর কাম পান না। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে তোমরা জাস্ট বইয়ের মতো দাগায় না, এগুলো নোট করার মতো কিছু নেই, বইয়ে সব আছে, এগুলো তোমরা অনেক পড়ে ফেলছো। আমি একটু জানতে চাচ্ছি তোমরা একটু আমাকে জানাও যে কারা কারা এই অধ্যায়টা মোটামুটি শেষ করে ফেলছো, কারা কারা এই অধ্যায়টা অনেক শেষ করে ফেলছো, তারা একটু আমাকে জানাও। ঠিক আছে, যে কারা কারা এই অধ্যায়টা শেষ করে ফেলছো, তারা আমি লেখো, আমি AMI আমি লেখো, আমি লিখলে বুঝবো তুমি এই অধ্যায় শেষ করে ফেলছো। এবং আমি জানি তোমাদের এই অধ্যায় কোন জায়গায় সমস্যাটা হয়, ডিএনএ রেপ্লিকেশন, RNA ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জিন, এই জায়গাগুলো তোমাদের সব থেকে বেশি সমস্যা, এবং এই জায়গাগুলো আমি তোমাদের ইজি করে পড়াই দিব, টেনশন নিও না। এই জন্য এই জায়গাগুলো আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ এগুলো বাচ্চা থেকে তোমরা পড়ে আসছো। ঠিক আছে, এই যে কোষের অঙ্গাণু, এগুলো তোমরা সেই বাচ্চা কাল থেকে পড়ে আসছো। সো দ্যাট ইজ ওয়াই আমি এখান থেকে খুব বেশি একটা প্যারা তোমাদেরকে দিচ্ছি না। ঠিক আছে, বেশি থেকে তোমরা এটা পড়ে ফেলছো। হ্যাঁ, ম্যাক্সিমাম বলতেছো আমি, তোমরা পড়ে ফেলছো, তোমরা পড়ছি বাট ভুলে গেছি, এই যে এখন তোমাদের ঝালাই হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো দেখো আদিকেন্দ্রিক কোষ কি বা আদি কোষ কি বা প্রোক্যারিওটিক কোষ কি, এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, সো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হবে, এদের নিউক্লিয়াস ঠিক মতো থাকবে না, নিউক্লিয়াসটা সুগঠিত হবে না, এদের ডিএনএ থাকবে এরকম পেঁচানো অবস্থায় থাকবে। ঠিক আছে, এখানে তো অনেক কিছু দেখাইছে, সাইটোপ্লাজম দিছে, কোষের পর্দা দিছে, প্রাচীর দিছে, এগুলো কিছুই থাকে না সাধারণত, অনেক সময় দেখা যায়। নর্মালি একটা যদি আমি আদি কোষ আঁকাই কেমন হয় জানো, এই ধরো হচ্ছে তার ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, এই হচ্ছে তার এলাকা, আর বড় জোর একটা ফ্লাজেলা আছে, এইটুকু, আর কিচ্ছু নাই। নিউক্লিয়াস তো নাই, খালি ক্রোমাটিন তন্তু আছে, সেক্ষেত্রে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস নাই। কোষের কোনো অঙ্গাণু নাই, একটা মাত্র অঙ্গাণু আছে, সেটা হচ্ছে রাইবোজোম। এই একটা অঙ্গাণুর কথা আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমটা ওটা কি 70S রাইবোজোম, নর্মাল রাইবোজোম না, 70S রাইবোজোম। তাহলে আমি কি পাচ্ছি, ক্রোমাটিন তন্তুর ভিতরে আমি ডিএনএ পাচ্ছি একটু, আর রাইবোজোম পাচ্ছি, আর কিচ্ছু না। কোষ ঝিল্লি, কোষের প্রাচীর, এগুলো তো কমন জিনিস, এগুলো তো থাকেই। ব্যাকটেরিয়ার তো কোষ প্রাচীর থাকবেই, পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি, মনে রাখবা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, পেপটিডোগ্লাইকন দিয়ে তৈরি, পেপটিডোগ্লাইকন, লিপিড এবং প্রোটিন নির্মিত, এটা কি লিপিড এবং প্রোটিন নির্মিত পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। এটা যখন তোমাদের অণুজীব অধ্যায় পড়বো, অণুজীব অধ্যায় কিন্তু এই জিনিসটা আবার আসবে, অণুজীব অধ্যায় পুরো কোষের গঠনটা আবার আসবে, আদিকেন্দ্রিক কোষের ব্যাকটেরিয়ার গঠন আবার আসবে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, এটা তোমাদের অণুজীব অধ্যায় আমি ভালো করে পড়াবো। তো এইটুকু মনে রাখো, 70S রাইবোজোম পাচ্ছি, আর বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় মাঝে মাঝে কি পাওয়া যায়, বৃত্তাকার ডিএনএ পাওয়া যায়, যেগুলোকে প্লাজমিড নামেও ডাকা হয়। এই প্লাজমিড কি, প্লাজমিড হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এই প্লাজমিড নিয়ে ইন ডিটেইলস তোমাদেরকে পড়ানো হবে চ্যাপ্টারে, প্লাজমিড নিয়ে ইন ডিটেইলস তোমাদেরকে পড়ানো হবে অণুজীব চ্যাপ্টারে। প্লাজমিড নিয়ে ইন ডিটেইলস তোমাদের অণুজীব অধ্যায়ে পড়ানো হবে। প্লাজমিড কি, বৃত্তাকার ডিএনএ, এবং এই প্লাজমিডকে ব্যবহার করে কিন্তু জীব প্রযুক্তিতে অনেক কাজ করা, যেমন ইনসুলিন। তোমাদের মনে আছে তোমরা 9-10 ইনসুলিন বানাইছিলা, 9-10 তোমরা জীব প্রযুক্তি করছিলা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর একটা কোষের ডিএনএ কেটে এনে ব্যাকটেরিয়ার কোষের ডিএনএর মধ্যে ঢুকাই দিছিলা, ওই যে ব্যাকটেরিয়ার কোষের ডিএনএর মধ্যে ঢুকাইছিল, ওই ডিএনএটা কিন্তু গোল ছিল, ওইটাই হচ্ছে প্লাজমিড বা বৃত্তাকার ডিএনএ। এগুলো ডিটেলস আমরা জানবো, টেনশনের কিছু নাই। ঠিক আছে, আচ্ছা, এবার আদিকেন্দ্রিক কোষের আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখি। সুগঠিত নিউক্লিয়াস এবং এর পর্দা নাই, তারপর নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন নাই। ডিএনএ বৃত্তাকার, এই জন্য আমি এটাকে প্লাজমিড ডাকতেছি। বৃত্তাকারের পাশাপাশি পেঁচানোও হইতে পারে। রাইবোজোম হচ্ছে 70S, এই 70S কি 80S কি, এই কথা একটু পড়া যাবো। আপাতত এইটুকু মনে রাখো, আদি কোষের রাইবোজোমগুলো 70S, প্রকৃত কোষের রাইবোজোমগুলো 80S। এই 70S কি আর 80S এর মানে কি আমি এটা পরে তোমাদের দেখাবো, রাইবোজোম যখন পড়াবো তখন তোমাদের বলবো। আপাতত এইটুকু মনে রাখো, আদি কোষের রাইবোজোমগুলো 70S, প্রকৃত কোষের রাইবোজোমগুলো 80S। এস মানে হচ্ছে সভেদবার্গ ইউনিট। বিজ্ঞানী সভেদবার্গের নাম অনুসারে বা ভেদবার্গের নাম অনুসারে এটাকে এস লেখা হয়েছে। ওনার নাম ছিল ভেদবার্গ, ভেদবার্গ। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিট। এটার মানে কি পরে বলবো, এখনই প্যানিক হওয়ার কিছু নাই, এটার মানে আমি পরে বলবো, টেনশনের কিছু নাই। ঠিক আছে, প্লাজমিড 3 ধরনের, প্লাজমিড 3 ধরনের, এটা পরে আলোচনা হবে। ওকে, কোষের প্রকারভেদ। এবার হচ্ছে প্রকৃত কোষে চলে আসছে। প্রকৃত কোষ কি, সবই থাকবে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস থাকবে,
নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, ক্রোমাটিন তন্তু থাকবে, রাইবোজোম থাকবে, এইটিএস রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া থাকবে, কোষ গহ্বর থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, কোষের পর্দা থাকবে, প্রাচীর থাকবে, গোলজি বস্তু থাকবে, নিউক্লিয়াস থাকবে। এটা কোষে যা যা থাকা দরকার সবকিছু থাকবে। মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা সুগঠিত হবে, নিউক্লিয়াসটা সুগঠিত হবে, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এদের রাইবোজোমটা এইটিএস হবে। আদি কোষের রাইবোজোম 70S, প্রকৃত কোষের রাইবোজোম 80S। আর সুগঠিত নিউক্লিয়াস বলতে ভাইয়া কি বুঝি? সুগঠিত নিউক্লিয়াস বলতে নিউক্লিয়াসের কয়েকটা জিনিসের উপস্থিতিকে বুঝি। সেই জিনিসগুলো কি কি? নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, যে তিনটার কোনোটাই থাকে না আদি কোষে, আর লাস্টে আছে ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ফাইবার বা তন্তু, এটা থাকে। এটা ছাড়া তো ডিএনএ থাকবে না, ঠিক আছে? উপরে তিনটা আদি কোষে থাকেই না, ঠিক আছে? ওই নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার পর্দা, এগুলো আদি কোষে থাকেই না, থাকে খালি ক্রোমাটিন তন্তু। প্রকৃত কোষে সবগুলোই থাকে। সুগঠিত নিউক্লিয়াস বলতে আমরা এই চারটা জিনিসের উপস্থিতিকে একসাথে ধরে থাকি, ঠিক আছে? নিউক্লিয়াস নিয়ে ইন্ডিয়ার কথাবার্তা থাকবে সামনে, প্যারা নাই। ওকে, তো দেখো প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আর নিউক্লিয়ার পর্দা আছে। ডিএনএ সূত্রাকার হয়, আগেরবার কিন্তু বৃত্তাকার ছিল, এদের ডিএনএটা হচ্ছে সূত্রাকার, এরকম ডাবল হেলিক্স টাইপের, সিঁড়ির মতো। সিঁড়ির মতো। এইটিএস রাইবোজোম, মাইটোসিস এবং মিওসিস হয়, মাইটোসিস এবং মিওসিস হয়, সবাত শোষণ হয়। মনে রাখবা আদি কোষের বেলায় কিন্তু অবাত শোষণ, প্রকৃত কোষের বেলায় কিন্তু সবাত শোষণ। সবাত শোষণ অবাত শোষণের কাহিনী তোমাদের অলরেডি পড়ায় আসছে, আমি আগে বলছি। আগের অন্যান্য চ্যাপ্টারগুলো পড়ে যদি তুমি এই চ্যাপ্টারে পড়তে আসো, দেখবে অনেক কিছু তোমার ইজি হয়ে যাবে। এখন যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি, ভাইয়া কেন আদি কোষে বা ব্যাকটেরিয়ায় সবাত শোষণ হয় নাই, অবাত শোষণ হয়েছে, তোমাকে আমাকে আনসার দিতে পারবা? বলতেছে প্রকৃত কোষে সবাত শোষণ হয়, 36 অণু এটিপি তৈরি হয়, অক্সিজেন ব্যবহার হয়। আবার বলতেছি যে মানে আদি কোষে 2 অণু এটিপি তৈরি হয়, অক্সিজেন ব্যবহার হয় না এবং অবাত শোষণ হয়। যদি আমি জিজ্ঞেস করি কারণ কি, তোমরা কিন্তু কারণ উত্তর দিতে পারবা, কমেন্টে একটু লিখে জানাও এর পেছনে কারণ কি। কেন অবাত শোষণ ব্যাকটেরিয়ার হচ্ছে, অক্সিজেন ব্যবহার হচ্ছে না? কেন সবাত শোষণ প্রকৃত কোষে হচ্ছে, অক্সিজেন ব্যবহার হচ্ছে এবং বেশি শক্তি তৈরি হচ্ছে? একটা ছোট্ট একটা জিনিস দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়, সেটা হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষের গঠন দিয়ে ডিফারেন্সিয়েটটা করতে পারবা তুমি। সেটা তুমি একটু আমাকে কমেন্টে জানাই দাও, দেখি কে কে এটার আনসার দিতে পারো, কে কে কমেন্টে আমার এটা আনসার দিতে পারো। কেন সবাত শোষণটা এদের হচ্ছে? আদি কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে না, কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে আবরণ থাকে, এই জন্য আবরণযুক্ত নিউক্লিয়াসযুক্ত প্রাণীদের প্রকৃত কোষে প্রাণী বলা হয়। গুড, আশা অনেক ইজি হয়ে গেছে। ইয়েস, দেখবা আগের ওই জিনিসগুলো পড়া হয়ে গেলে না, পরের চ্যাপ্টারগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায়, অনেক বেশি ইজি হয়ে যায় পরের চ্যাপ্টারগুলো। দেখি কে বলতে পারে, কে বলতে পারে কেন আদি কোষে বেলায় আমি অবাত শোষণ করছি আর প্রকৃত কোষের বেলায় সবাত শোষণ করছি, কে বলতে পারে দেখি একটু আমি। এক্স্যাক্টলি সাব্বির, সাব্বির সবার আগে রাইট অ্যান্সার করে ফেলছো, সাব্বির সবার আগে রাইট অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড। দেখে আর কে করতে পারে? পাওয়ার হাউস, এক্স্যাক্টলি। দেখো আদি, এই যে আমি দেখতেছি অরণ্য দেবনাথ, অর্ণব, তুমিও রাইট অ্যান্সার করছো। পৃথ্বজিৎ সরকার, প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তাই শক্তি তৈরি হয়, সবাত শোষণ হয় এবং অক্সিজেনটা ব্যবহার করতে পারে। এক্স্যাক্টলি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ডিফারেন্স। তুমি অবাত শোষণ যে করবা বা সবাত শোষণ যে করবা, তোমার মাইটোকন্ড্রিয়া লাগবে না। আদি কোষে মাইটোকন্ড্রিয়া আছে, তোমার তো কোনো ওয়েই নাই। অ্যাসিডাল কোয়ে করা, ক্র্যাবস চক্র করা, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম করা, এগুলো তো কোনো ওয়েই নাই তোমার, সম্ভবই না, ঠিক আছে? ওকে, তো তোমরা এখন যেটা করবা, বই থেকে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা পড়ে নিবা। তোমার বই থেকে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যটা পড়ে নিবা। আমি একটু করে দিই, যাও, তোমাদের প্যারা দিয়ে লাভ নেই, আমি একটু। আচ্ছা, ইদানিং না এই মাইক্রোফোনের তার নিয়ে একটু ভেজাল হয়, তারটা আমার পায়ের মধ্যে গেলে বেঁধে যায়। আচ্ছা, আমি একটু করে দিই বইয়ের হেল্প নিয়ে।
বইয়ে আছে যদিও, না দিলেও চলতো। ঠিক আছে, আদি কোষের বেলায় নিউক্লিয়াস অগঠিত। অগঠিত আমি একদম পার্থক্য আকারে না করে বৈশিষ্ট্য আকারে লিখে দিই, তাহলে পার্থক্য করতে ইজি হবে। ঠিক আছে, ডিএনএ বৃত্তাকার। বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএর পরে তারপরে হচ্ছে আমরা বলতে পারি 70S রাইবোজোম। 70S রাইবোজোমের পরে আমরা বলতে পারি কি, কোষ কঙ্কাল নাই। কোষ কঙ্কাল, সাইটোস্কেলেটন নাই, কোষ কঙ্কাল নাই। 5 নম্বরে আমরা বলতে পারি, 5 নম্বরে বলতে পারি আরএনএ পলিমারেজ এনজাইম, যেটা দিয়ে আরএনএ তৈরি হয়। আরএনএ পলিমারেজ নাই, আরএনএ পলিমারেজ এনজাইম নাই। আরএনএ পলিমারেজ কি অধ্যায় শেষের দিকে আমরা শিখবো। ঠিক আছে, তারপরে অপেরন থাকে। অপেরন থাকে। এখন অপেরন কি? অপেরন হচ্ছে আদিকোষ প্রকাশের একক। আদিকোষের জিন প্রকাশের একক অপেরন। তাহলে অপেরন নামেই বুঝে যেতেছে সে আদিকোষের জিন প্রকাশের একক, তাহলে সেটা থাকবেই। আমি লিখে দিচ্ছি আবার, অপেরন কি? অপেরন হচ্ছে আদিকোষে জিন প্রকাশের একক। আদিকোষে যে জিন থাকে সেটা প্রকাশের একক হচ্ছে অপেরন। ঠিক আছে, সেটা লাগবেই। ঠিক আছে, 7 নাম্বার। 7 নাম্বার আমরা বলতে পারি জিনের মধ্যে ইন্ট্রন নাই। জিনের মধ্যে কি নাই? ইন্ট্রন নাই। ইন্ট্রন কি একটু পরে আমরা শিখবো। ইন্ট্রন হচ্ছে জিনের এমন একটা অংশ যেটা কোনো কাজে লাগে না। ঠিক আছে, এটা আমি পরে দেখাবো ইন্ট্রন কি, এক্সন কি। ঠিক আছে, এদের কোষ বিভাজন হয় হচ্ছে অ্যামাইটোসিস টাইপের। অ্যামাইটোসিস টাইপের এদের কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস টাইপের। এদের হয় অবাধ শ্বসন। অবাধ শ্বসন। এদের কি হয়? অবাধ শ্বসন। আচ্ছা, মোটামুটি এই কোটা, আপাতত এই কোটা তোমার যতটুকু নলেজ আছে, এই নলেজে এই কোটা যথেষ্ট। তোমাদের বই আরো হয়তো দুই একটা দেওয়া আছে, ট্রান্সলেশন কখন হয়, ট্রান্সক্রিপশন কখন হয়, এগুলো পরে। ট্রান্সলেশন তো এখন পড়াই নেই তোমাদের, তো এগুলো কি এখন বলে তোমাদের মাথা গরম করা দরকার আছে? যে কোটা বলছে এই কোটা পরীক্ষা লিখলে আলহামদুলিল্লাহ। নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত। 2 নম্বর ডিএনএ বৃত্তাকার। ডিএনএ ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স বা সূত্রাকার, ওই যে সিঁড়ির মতো আর কি। 3 নম্বরে 80S রাইবোজোম। 4 নম্বরে কোষ কঙ্কাল আছে, ডাইরেক্ট আছে লিখে দিই। 5 নম্বরে আরএনএ পলিমারেজ নাই, আছে। আরএনএ পলিমারেজও আছে, ডিএনএ পলিমারেজও আছে। ঠিক আছে, আরএনএ পলিমারেজ আছে, ডিএনএ পলিমারেজ আছে। আচ্ছা, এখানে আমার একটা বিষয় আছে, একটু ভুল বলছিলাম। আরএনএ পলিমারেজ যে আমি যখন নাই বলছিলাম, এখানে একটু ভুল হয়েছে, আমার একটু কারেকশন করতে হবে, সরি। আরএনএ পলিমারেজ আছে, একটু ভুল, আরএনএ ছাড়া তো চলবে না, একটু ভুল হয়েছে। আরএনএ পলিমারেজ এক প্রকার, একটু ভুল হয়েছে ভাইয়া, এখন মনে পড়ছে। আরএনএ পলিমারেজ আছে এবং সেটা 3 প্রকার। সরি ফর দ্যাট, এক্সট্রিমলি সরি, আমি একটু ভুল পড়াইছি তোমাদের। আরএনএ পলিমারেজ এখানে 3 প্রকার, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, সরি, ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও, একটু ভুল বলছি আমি। আরএনএ পলিমারেজ এনজাইম যেটা আরএনএ তৈরির ক্ষেত্রে হেল্প করে, আরএনএ তৈরির ক্ষেত্রে হেল্প করে। আরএনএ তো লাগবে এদের, তাই না? তাহলে তুমি রাইবোজোম কেন বাড়াবা? রাইবোজোম বানাইতে গেলে তো আরএনএ লাগবে, তাই না? তো রাইবোজোম বানাইতে গেলে আরএনএ লাগে, তাহলে যেহেতু আদিকোষে রাইবোজোম আছে, তাহলে আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে, কিন্তু সেটা এক প্রকার, প্রকৃত কোষে 3 প্রকার। তুমি এটা কেউ কারেকশন করো নাই আমারে? লেটস সি। ভাই বোর্ডের লেখা সব দেখা যায় না, ঠিক করতেছি। তোমরা কেউ বললা না যে ভাই একটু ভুল হয়েছে? একটু ভুল হয়েছে ভাইয়া, সরি। বোর্ডের লেখা দেখা যায় না, তোর বোর্ডের লেখা ঠিক করতেছি, বোর্ডের লেখা এখনই ঠিক হবে। এখন বোর্ডের লেখা দেখা যায়? আমি একটা জিনিসে কখন থেকে ভুল ভুল বলে দিতেছি, তোমরা মিয়া বলোই না। ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। আকিব ভাইয়ের ডায়লগ, ইয়েস, উদ্বাসের আকিব ভাই, ওনার কাছ থেকে শিখছি। ঠিক আছে, এটা তো ভাইয়ের একটা স্পেশাল ডায়লগ। ক্ষমা হয়ে গেছে, ভুল করে দাও। না না ভাই, বইয়ে ভুল না ভাই, একটা জিনিস চিন্তা করো, আমি কিন্তু তোমাদের বেসিক কমন সেন্সটা বলি।
বেসিক কমন সেন্স বলি। আমি যেখানে বলছি আরএনএ পলিমারেজ নাই, এটা কেন ভুল, আমি কেন ভুল বলছি, নিজের ভুলটা নিজে আমি তোমার বুঝাই। নিজের ভুলটা নিজেই বুঝাই, ঠিক আছে? আমি যে ভুল বলছি এটা তোমাদের আমি প্রমাণ করে দিই। আমি যে ভুল বলছি ভাই, ভুল করছি আমি, এটা তো বলতে লজ্জা নাই রে ভাই। ভুল হইলে সেটা চাপাবাজি কইরা মনে করো যে সঠিক বানানো, ওইটা হচ্ছে লজ্জার জিনিস। ভুল করছি এটা তো আমরা বলতে হবে যে আমি ভুল করছি। দেখো তার আগে একটু এসিটা সারি, গরম লাগতেছে, ব্যাপক গরম লাগতেছে। ক্লাস নিতে গেলে বুঝছো শরীরে খুব গরম চলে আসে, এই যে এসিটা ছাড়া লাগে। একটু দাঁড়াও। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা সুন্দর ব্যাকটেরিয়া। এসি না চালাতে চালাতে এসি থেকে গ্যাস বের হইতেছে। এসি ক্লিন করতে হবে। ধরো এই হচ্ছে আমার ডিএনএ বা ক্রোমাটিন তন্তু যদি আমি বলি, প্যারা নাই। ব্যাকটেরিয়ার আছে কি, আছে হচ্ছে 70S রাইবোজোম। রাইবোজোমের দুটা খণ্ড, তাই না? একটা 50S আর 30S, একটা 50S আর 30S, এই মিলে হচ্ছে 70S রাইবোজোম। এই যে রাইবোজোম 70S রাইবোসোম, আর আছে ডিএনএ। আছে এই দুটো জিনিস। এখন রাইবোজোম মানে কি? রাইবোজোম মানে হচ্ছে, রাইবোজোম কি দিয়ে তৈরি? রাইবোজোম তৈরি হয় প্রোটিন আর আরএনএ দিয়ে। প্রোটিন আর আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি হয়। 50% প্রোটিন 50% আরএনএ, ঠিক আছে? এটা মনে রাখবা, 50% প্রোটিন আর 50% আরএনএ দিয়ে কি তৈরি হয়? তৈরি হয় হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? জাস্ট এ মিনিট। তো 50% প্রোটিন আর 50% আরএনএ, তো এখানে অনুপাতটা হচ্ছে 1:1, যতটুকু প্রোটিন ততটুকু আরএনএ। তো এখানে সায়েন্সটা দেখো, এখানে সায়েন্সটা হচ্ছে আরএনএ। এখন আরএনএ একটু বলতে হবে, আরএনএ ঢুকতে হবে। হ্যাঁ, সায়েন্সটা বুঝাই তোমাদের। আরএনএ আবার 5 রকমের। আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড, এগুলো খুব মজার জিনিস, বুঝছো? এই চ্যাপ্টারটা এত মজা, তুমি যদি বেসিক দিয়ে পড়তে পারো, তুমি এই চ্যাপ্টারটা একবার রিয়েলাইজ করতে পারো, ভাই এই চ্যাপ্টারের মতো মজার জিনিস আর নাই, ঠিক আছে? বলছি না, এই চ্যাপ্টারে অনেক কিছু বাদ দেওয়া লাগবে, অনেক কিছু পড়াও লাগবে। সো এই চ্যাপ্টার বেসিক দিয়ে পড়তে পারলে অনেক কিছু। হ্যাঁ, তো আরএনএর মধ্যে কি কি আছে? এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে? এটা আবার ফেসবুক মেসেঞ্জার না কিন্তু, হোয়াটসঅ্যাপ না, আবার হোয়াটসঅ্যাপ আরএনএ খুঁজো না কিন্তু। এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ। সে কি করে? ডিএনএ থেকে মেসেজ নিয়ে রাইবোজোমের কাছে যায় প্রোটিন তৈরি করার জন্য। এইটুকুই বলি আপাতত। তারপর আছে আরএনএ, রাইবোজোমাল আরএনএ, যে রাইবোজোম তৈরি করে। রাইবোজোম তৈরি করতে আরএনএ লাগে, সেটা হচ্ছে আরএনএ, রাইবোজোমাল আরএনএ। আছে হচ্ছে জিআরএনএ, জেনেটিক আরএনএ। কিছু কিছু জীবে ডিএনএ থাকে না, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, পড়াইছিলাম তোমাদের, মনে করে দেখো, অনুজীব অধ্যায়। তোমাদের পড়াই নেই এটা, 10 মিনিট স্কুলের এসএসসি 22 ব্যাচে ক্র্যাশ করতে পড়েছিলাম। টোবাকো মোজাইক ভাইরাসে ডিএনএ নাই, আরএনএ। তাহলে তার ডিএনএ এর কাজগুলো আরএনএ দ্বারাই সম্পন্ন হয়। তার মানে কি, টোবাকো মোজাইক ভাইরাসের জেনেটিক কাজগুলো আরএনএ দ্বারা সম্পন্ন হয়। এই জন্য যেহেতু জেনেটিক কাজ আরএনএ দ্বারা সম্পন্ন হচ্ছে, যেহেতু তার ডিএনএ নাই, সেহেতু টোবাকো মোজাইক ভাইরাসের যে আরএনএটা, এটাকে জেনেটিক আরএনএ বা জিআরএনএ বলে, বুঝছো? আচ্ছা, তারপর কি আছে? তারপর হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। সাধারণত প্রোটিন তৈরি করে রাইবোজোম, এটা আমরা জানি। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি কারখানা। প্রোটিন তৈরি করতে লাগে আবার অ্যামাইনো অ্যাসিড লাগে। প্রোটিন তৈরি করতে গেলে কি লাগে? অ্যামাইনো অ্যাসিড লাগে। কোন অ্যামাইনো অ্যাসিডের উপর কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত করতে হবে, এটা এই মেসেজটা এমআইএনের কাছে আছে। আমি আরেকটু এলাবোরেট করি, পড়াবো যখন পুরোপুরি ভালো করেই পড়াই দিই। ধরো এই হচ্ছে নিউক্লিয়াস। এই ধরো একটা কোষ, এই হচ্ছে কোষের রাইবোজোম। এটা একটা প্রকৃত কোষের রাইবোজোম, 80S রাইবোজোম, মানে 60S + 40S রাইবোজোম। কোষের মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, কোষের মধ্যে গ্লুকোজ আছে, কোষের মধ্যে ফ্যাটি অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড আছে অনেকগুলো। আমার আপাতত অ্যামাইনো অ্যাসিড দরকার। আমার আপাতত কি দরকার? অ্যামাইনো অ্যাসিড দরকার।
কথা হচ্ছে কেন অ্যামাইনো অ্যাসিড দরকার আমার? প্রোটিন বানাইতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগে। কোষ রসায়ন তোমরা যারা পড়ছো একটু হলো তারা জানো, প্রোটিন তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার পর একটা পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, জৈব যৌগ যারা পড়ছো তারাও জানো। তখন কি তৈরি হয়? একটা প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, তাহলে প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড পলিমার। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, মোর দেন 50, 50টা বেশি অ্যামাইনো অ্যাসিড যদি যুক্ত হয় তখন সেটা চেনের মতো ফোল্ড হয়ে যায়, ফোল্ড হয়ে দ্যাট টাইম সে কি তৈরি করে? একটা প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো কোষের মধ্যেই আছে। আমরা কোষে নিস, কোষের মধ্যে অ্যামাইনো অ্যাসিডগুলো কোথা থেকে আসলো? এখানে আমরা বলতে পারবো পরিপাক অধ্যায়ে চলে যাও। পরিপাক অধ্যায়ে বলা হয়েছে যে খাবার, যে কোনো শর্করা জাতীয় খাবার পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়, যে কোনো প্রোটিন জাতীয় খাবার পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, যে কোনো ফ্যাট জাতীয় খাবার পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে পরিণত হয়, ক্ষুদ্রান্তের ভিলায় দ্বারা শোষিত হয়, ক্ষুদ্রান্তের ভিলায় দ্বারা শোষিত রক্তের মাধ্যমে সারা দেহে চলে যায়, যকৃৎ তারপর সারা দেহে চলে যায়। সারা দেহে আলটিমেটলি কোথায় যায়? ওই যে এখন রক্তের অধ্যায়ে চলে যাও, রক্তরসের মধ্যে বলছিলাম রক্তরস হচ্ছে দয়ালু, যেখানে লোহিত রক্তকণিকা সাথে রক্তকণিকা অনুচক্রিকা কেউ খাবার নিতে প্রস্তুত ছিল না। রক্তরস সেই কবে পড়াইছিলাম, রক্তরস সে পরে খাবারগুলোকে নিয়ে নিয়ে কোষের মধ্যে গেল, কোষ আবার গুটিবাজি করলো ফুড পান্ডার মতো, তার ময়লা আবর্জনা চালাই দিল রক্তরসের কাছে। তার মানে কি? রক্তরস সেই খাবারগুলোকে কোষের কাছে পৌঁছায় দেয়। এই সেই খাবার গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তো মোটামুটি 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো বিভিন্নভাবে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এখন কথা হচ্ছে একটা পর একটা অ্যামাইনো অ্যাসিড তো আমাকে যুক্ত করতে হবে। এই কাজটা কে করবে? এই কাজটাই করবে হচ্ছে রাইবোজোম। রাইবোজোমকে যে প্রোটিন তৈরি কারখানা বলে, তার কিন্তু খুব আহামরি কোনো ক্রেডিট নেই। তার একটাই ক্রেডিট, সে কি করতে পারে? অ্যামাইনো অ্যাসিডগুলোকে একটার পর একটা যুক্ত করতে পারে। বুঝছো? সে কি করতে পারে? অ্যামাইনো অ্যাসিডগুলোকে একটার পর একটা যুক্ত করতে পারে। ফাইন, খুব সুন্দর। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো। আমি আজকে যে জিনিসগুলো বলতেছি এগুলো তোমরা হয়তো অনেকে আজকে প্রথম শিখতেছো এবং খুব বেসিক কমন সেন্স এখানে আছে। এই বেসিক কমন সেন্সগুলো না জানলে ভাই বায়োলজি পড়ে কোনো লাভ নাই। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো। সারা জীবন শুনে আসছি রাইবোজোমকে প্রোটিন তৈরি কারখানা বলা হয়, হ্যান ত্যান, আরএনএ, ডিএনএ, অনেক কিছু, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এখন যে বেসিক কনসেপ্টটা আমি বলতেছি, এই বেসিক কনসেপ্টটা ভাই তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি জীবনও ট্রান্সক্রিপশনের মধ্যে প্যাচ লাগাবে না, জীবনও রাইবোজোমের কাজের মধ্যে তোমার প্যাচ লাগবে না, জীবনও তোমার আরএনএ গুলোর মধ্যে কোনো প্যাচ লাগবে না। 5 প্রকার আরএনএর কাজ এখনই তোমাদের আমি শেখাই দিব। এগুলো আমি পড়াবো আমার কথা ছিল, বাট আমি একটু প্রথমেই পড়াই দিচ্ছি। একটা ভুল করছিলাম, ওই ভুল থেকে দেখো কত সুন্দর জিনিস বেরোচ্ছে। এই জন্য ভুল ভালো। ঠিক আছে, একটা অ্যাড ছিল না সার্ফ এক্সেলের, দাগ আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, দাগ পড়লে ভালো, এরকম আর কি ব্যাপারটা হয়েছে। ভুল হয়ে ভালোই হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা কোন অধ্যায়? বোটানি ফার্স্ট চ্যাপ্টার। ওকে, সো হোয়াট আই ওয়াজ সেইং দ্যাট, তাহলে এই অ্যামাইনো অ্যাসিডগুলো কোষের মধ্যে আছে। এখন এখানে একটু বলে রাখা দরকার অ্যামাইনো অ্যাসিড কত রকমের। একটু বলি অ্যামাইনো অ্যাসিড কত রকমের আছে। আচ্ছা, তো অ্যামাইনো অ্যাসিডের কথা যখন আসলাম, এখানে বলে রাখি 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। এ মানে অ্যামাইনো অ্যাসিড, এটা আবার লিখে দেওয়া দরকার। অ্যামাইনো অ্যাসিড মানে এ। 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। টোটাল অ্যামাইনো অ্যাসিড পানি দেহে পাওয়া যায় 28 রকমের জীবদেহে, বাট এর মধ্যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড আছে। এটাকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে। এটাকে কি বলে? পিএএ বা প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে। ব্যাপারটা হচ্ছে কেমন, এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার আছে। এই 26টা লেটারকে তুমি তোমার ইচ্ছা মতো করে সাজায় ডিওজি ডগ লিখতে পারো, আবার জিওডি গড লিখতে পারো। ঠিক আছে, আবার ওডিজি দিয়া বা ওজিডি দিয়া কিছুই হবে না। ঠিক আছে, অনেক কিছু লিখতে পারো তুমি। 26টা লেটার দিয়ে তুমি আমার নাম লিখতে পারবা, SHUVRO। এই 26টা লেটার দিয়ে তুমি আমার পুরো নাম লিখতে পারবা, SSEIKH, শেখ, হাসনাত, জামান, শুভ্র। এই 26 লেটার দিয়ে তুমি আমার পুরো নাম লিখতে পারবা, দুনিয়া সব কিছু লিখতে পারবা তুমি, মনে সকল ভাষায় 26 লেটার দিয়ে তুমি লিখতে পারবা। ঠিক আছে, তেমনি এই যে আমার 20টা অ্যালফাবেট আছে, 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তুমি দুনিয়ার যে কোনো প্রোটিন বানাতে পারবা। এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তুমি দুনিয়ার যে কোনো প্রোটিন কি করতে পারবা? বানাতে পারবা। দুনিয়ার যে কোনো প্রোটিন তুমি এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে বানাতে পারবা। এখন কথা হচ্ছে যে কোনো প্রোটিন বলতে কি বুঝাচ্ছেন ভাইয়া? আচ্ছা, এনজাইমগুলো কিন্তু প্রোটিন। এই যে আমার পরিপাক অধ্যায়ে ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ, টায়ালিন, মল্টেজ, সুক্রেস, পেপসিন,
রেনিন, ব্লা ব্লা ব্লা, এতগুলো পরে আসে, এগুলো সব এনজাইম। এনজাইমস আর প্রোটিন, যে কোনো এনজাইম মাত্রই প্রোটিন, বাট সব প্রোটিনই এনজাইম না, যে কোনো এনজাইম মানে প্রোটিন। আচ্ছা, অনেক হরমোন আছে প্রোটিন। আর একটু ভিতরে যাই, আমার যে স্কিন ত্বক প্রোটিন, আমার যে মাসেল মাংসপেশি, যদি আমার নাই, মানে মাসেল আছে মানে ওইরকম না আর কি, এগুলো প্রোটিন। রক্তরসের মধ্যেও আছে প্রোটিন, আগে গেলে ফুল পাবে, অ্যালবুমিন, গ্লোবিলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন, এগুলো প্রোটিন। প্রোটিনের সাগরে আমরা ভাসতেছি। মানব দেহ মানেই প্রোটিন, মাংসপেশি মানেই প্রোটিন। তো এক একটা প্রোটিনের ভাষা এক এক রকম। আমার নাম শুভ্র, SHUVRO, ঠিক আছে? আমার নাম শুভ্র, SHUVRO। তোমার নাম রাব্বি, RABBI, ঠিক আছে? অপার ভাইয়ের নাম APAR, অপার। সাকিবের নাম SAKIB, সাকিব, ঠিক আছে? সো একটা নাম এক এক রকম। প্রান্ত, PRANTO, নিশাত, NISSAT, একটা নাম এক এক রকম। তাহলে একটা প্রোটিন এক এক রকম। প্রোটিনগুলা এক একটা প্রোটিন এক একভাবে তৈরি, বাট মেন কথা হচ্ছে ওই 20টা অ্যামাইনো অ্যাসিড। মোদ্দা কথা হচ্ছে ওই 20টা অ্যামাইনো অ্যাসিড। ওই 20টা অ্যামাইনো অ্যাসিডকে তুমি এখন সাজাও তোমার মতো করে, তুমি তোমার মতো করে কি পাবা? প্রোটিন পাবা। তার মানে তোমাকে কি করতে হবে? 20টা অ্যামাইনো অ্যাসিডকে সুন্দর করে সাজাতে হবে। এটা হচ্ছে তোমার বেসিক কমন সেন্স, জানতে হবে। এখন তুমি ধরো রক্ত তৈরি করবা, তুমি অ্যালবুমিন তৈরি, তোমার এখন অ্যালবুমিন দরকার, সরল প্রোটিন। অ্যালবুমিন ইজ কাইন্ড অফ সরল প্রোটিন। তোমার অ্যালবুমিন দরকার, তুমি অ্যালবুমিন বানাবা। আবার তোমার ইনসুলিন দরকার, তুমি ইনসুলিন বানাবা। ইনসুলিন তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটিন, তুমি বানাবা। মানে অ্যালবুমিন বানাইতে গেলে তোমাকে যে কটা অ্যামাইনো অ্যাসিড দরকার বা যেভাবে সজ্জা দরকার, ইনসুলিন বানাইতে গেলে সেই সজ্জাই হবে নাকি সজ্জা চেঞ্জ হবে? তোমরাই বলো। ইনসুলিন বানানোর জন্য তোমার যে সজ্জা দরকার, অ্যালবুমিন বানানোর সজ্জা কি মিলবে নাকি ভিন্ন হবে? তোমাদের কাছে কোশ্চেন। ততক্ষণ আমি বই একটা জিনিস দেখে নিই, দাঁড়াও। আমার সামনে বই থাকে, এমন ভাবার কোনো কারণ নাই যে আমি সবকিছু মুখস্থ বলতেছি, বাট সব জিনিস তো আর বই দেখে বলা যায় না। যেখানে যেখানে দরকার পড়ে এখান থেকে একটু বই থেকে দেখে নিই আর কি। এমন ভাবার কারণ নাই যে শুক্রবার সবকিছু মুখস্থ করে রাখছে, ঠিক আছে? আমিও তোমাদের বলবো না যে দুনিয়া সবকিছু মুখস্থ করো। ঠিক আছে, যেটা দেখাচ্ছিল দেখে নিছি। হ্যাঁ, মেলানিন ইজ কাইন্ড অফ, হ্যাঁ মেলানিনও। তো যেটা বলতেছিলাম, চেঞ্জ হবে। তাহলে ইনসুলিন তৈরি করতে 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে। তোমাদের বই খুব সুন্দর করে দেওয়া আছে, ইনসুলিন ইজ কাইন্ড অফ এ প্রোটিন। এটা তৈরি করতে গেলে 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে। কটা অ্যামাইনো অ্যাসিড লাগে? 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে। 51টা অ্যামাইনো অ্যাসিড লাগে ইনসুলিন তৈরি করতে। আচ্ছা, এখন তুমি যদি ইনসুলিন না বলে তুমি যখন অ্যালবুমিন বলো, তাহলে তো অ্যামাইনো অ্যাসিডের সংখ্যাও পরিবর্তন হবে, স্ট্রাকচারও পরিবর্তন হবে। 51টা অ্যামাইনো অ্যাসিড মানে কিন্তু আবার 51 রকমের অ্যামাইনো অ্যাসিড না। 51টা অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে এই 20টার অন্তর্ভুক্ত, ঠিক আছে? 51টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। এখন কোশ্চেন হচ্ছে, তোমার ইনসুলিনও তৈরি করা লাগবে, তোমার অ্যালবুমিনও তৈরি করা লাগবে। এখন কোথায় ইনসুলিন লাগবে, কোথায় অ্যালবুমিন লাগবে, এটা কে জানে? দিস ইজ নোন টু নিউক্লিয়াস। এই জন্য নিউক্লিয়াসকে আমি সেন্টার বলতেছি, কোষের মস্তিষ্ক বলতেছি, কোষের ব্রেন বলতেছি। এভরিথিং ইজ লাইজ অন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কাছে সবকিছু আছে। নিউক্লিয়াস জানে কোথায় কোনটুক লাগবে, কোন জায়গায় প্রোটিন লাগবে, কোন জায়গায় ইনসুলিন লাগবে, কোন জায়গায় অ্যালবুমিন লাগবে, কোন জায়গায় গ্লোবিলিন লাগবে, কোন জায়গায় ফাইব্রিনোজেন লাগবে। তোমার হাত কেটে গেছে, এখন তোমার রক্ত তঞ্চন করার জন্য ফুল পরে টুপ করে ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন লাগবে। ক্যালসিয়াম তো ওটা আলাদা। ফুল পরে টুপ মানে ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন নামক প্লাজমা প্রোটিন লাগবে। এই যে প্লাজমা প্রোটিনগুলো কখন লাগবে? তোমার রক্তপাত বন্ধ করার জন্য লাগবে। কে জানে এটা? নিউক্লিয়াস জানে। নিউক্লিয়াস যখন দেখবে যে আলটিমেটলি আমার এখন রক্ত তঞ্চন করতে হবে, তখন সে ওইসব প্রোটিন তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবে। ওইগুলো কম পড়ে গেলে ওইগুলো তৈরি করার জন্য উদ্বুদ্ধ করবে। এভরিথিং ইজ লাইজ অন নিউক্লিয়াস। নিউক্লিয়াস বুঝে কোনখানে কতটুকু দরকার। তোমার স্কিন তৈরি করতে হবে, স্কিনের যে কোষগুলো আছে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয়? কারণ স্কিন প্রতিনিয়ত অনেক জীবাণুর সম্মুখীন হচ্ছে। প্রতিরক্ষা অধ্যায় তোমার বাদ দিয়ে দিছে। বায়োলজির একটা মজা কি, এক চ্যাপ্টারের সাথে এক চ্যাপ্টার ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসটা আমরা বুঝি না বলে আমরা বায়োলজিকে সারা জীবন মুখস্থ করে আসতেছি। বায়োলজির মজাটাকে আমরা সবসময় ইগনোর করে আসতেছি। বায়োলজি মানেই হচ্ছে উল্টাপাল্টা। বাট বায়োলজির একটা চ্যাপ্টারের সাথে একটা চ্যাপ্টারে কত সুন্দর সম্পর্ক আমরা চিন্তা করার চেষ্টা করি না। তো প্রতিরক্ষা অধ্যায় প্রাণীবিজ্ঞানে যেটা তোমাদের বাদ দিছে, ওই অধ্যায় খুব সুন্দর করে লেখা আছে, ত্বক হচ্ছে আদর্শ প্রতিবন্ধক। প্রতিরক্ষা স্তরের প্রথম স্তরে আছে ত্বক, আদর্শ প্রতিবন্ধক। প্রতিরক্ষা আমাদের দেহের সেলফ ডিফেন্সের জন্য শ্বেত রক্তকণিকা থেকে বেশি গুরুত্ব দিচ্ছে হচ্ছে ত্বককে। যদিও শ্বেত রক্তকণিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ত্বক। 4টা কারণ। নাম্বার 1,
ত্বক অবেধ্য, পানিও ঢুকতে পারে না ত্বক দিয়া। নাম্বার 2 অ্যাসিডিক পিএইচ। অ্যাসিডিক পিএইচ এটা না বললেও চলবে, বলতে পারো যে ত্বক মানে ত্বক সবসময় প্রতিস্থাপিত হয়ে যায়, এটা বড় কারণ। প্রতিস্থাপিত হয়ে যায়, প্রতিস্থাপিত মানে কি, ত্বকের যে কোষগুলো আছে মারা যাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে, মারা যাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। ঠিক আছে, ত্বকের মধ্যে ঘাম গ্রন্থি আছে, যে ঘামের কারণে জীবাণু ঢুকতে পারে না বা থাকতে পারে না। এখানে একটা পয়েন্ট আছে কি, ত্বক হচ্ছে অল টাইম ত্বকের কোষগুলা ডেড সেল বলে না, ডেড সেল। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে মুখ ক্লিন হয়ে যায়, কারণ কি তোমার সাদা বানায় দেয় না, কিছু কিছু কেমিক্যাল ইউজ করে, বাট বেসিক্যালি যেটা হয় তোমার ত্বকের মধ্যে যেই মরা কোষগুলো আছে, ডেড সেলগুলো আছে, ডেড সেলগুলো চলে যায়, ধুয়ে যায়। ত্বকের মধ্যে অল টাইম কি তৈরি হচ্ছে, নতুন নতুন কোষ তৈরি হচ্ছে। তো এগুলো কি প্রোটিন ছাড়া হচ্ছে? প্রোটিন ছাড়া হচ্ছে। তোমার ত্বক যে কালো হবে কে নিয়ন্ত্রণ করতেছে? মেলানিন। মেলানিনের কারণে চুলের রং কালো, মেলানিনের কারণে মুখের রং কালো, স্কিনের রং কালো আমার। ইটস কাইন্ড অফ এ প্রোটিন। তাহলে এই যে মেলানিন কতটুকু তৈরি করতে হবে, কার মাথায় আছে এগুলো? নিউক্লিয়াস। প্রতিটা টাইম তোমার ত্বকের কোষ চেঞ্জ হচ্ছে, প্রতিটা টাইমে কিন্তু এই প্রোটিনগুলো নতুন করে তৈরি হচ্ছে। ঠিক আছে, কোথায় কতটুকু প্রোটিন তৈরি করা লাগবে, ইট ইজ নোন টু নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর কে জানে আবার? নিউক্লিয়াসের মধ্যে বুদ্ধিমান কে বলতে পারো কেউ? নিউক্লিয়াসের মধ্যে এমন কোন জায়গাটা আছে যেটা হচ্ছে সব থেকে বুদ্ধিমান? ইয়েস, নিউক্লিয়াসের মধ্যে সেই বুদ্ধিমান জায়গাটা হচ্ছে ডিএনএ। কারণ তোমার ডিএনএ এর মধ্যে তোমার সবকিছু আছে। যেমন ডিএনএ কে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয়। ডিএনএ কে জীবনের ব্লুপ্রিন্ট কেন বলা হয়? তোমার প্রত্যেকটা ডিএনএ, প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ পাবা, প্রত্যেকটা ডিএনএ একটা একটা ডুপ্লিকেট। এই জন্য তুমি তোমার স্কিন থেকে ডিএনএ নিলে যেটা পাবা, তুমি তোমার রক্তকণিকা থেকে ডিএনএ নিলে সেটা পাবা, চুলের মাথায় যে মাংসল যে জায়গাটা থাকে ওইখান থেকে ডিএনএ তুমি সেটাই পাবা। এখন বলতে পারবো ভাইয়া চুল কি কোষ? না, চুল কোষ না, বাট চুলটা যখন তুমি তুলো, সব চুল দিয়ে কিন্তু ডিএনএ টেস্ট করা যায় না। তুমি চুল কেটে দিয়ে দিলে ডিএনএ টেস্ট করার জন্য হবে? হবে না, কোন কোষ লাগবে তো। চুলটা যখন তুমি তোলো তখন চুলের গোড়ায় দেখবা, মানে এখন তো চুল ছিঁড়ে দেখানো লাগবে, ঠিক আছে, চুলের গোড়ায় দেখবা যে কি আছে। চুলের গোড়ায় কিছু আমাদের মাথার কিছু গুরুত্বপূর্ণ অংশ, স্কিনের একটু গুরুত্বপূর্ণ অংশ চুলের গোড়া থেকে চলে আসে। ঠিক আছে, তো ওই অংশটা দিয়ে আমরা হচ্ছে আর কি ডিএনএ টেস্টটা করতে পারি। তাহলে চুল তো আলটিমেটলি একটা কাইন্ড অফ প্রোটিন দিয়েই তৈরি, তাই না? স্ক্লেরোপ্রোটিন। তো স্ক্লেরোপ্রোটিন থেকে তো আলটিমেটলি আমি পাবো না। দেখো তোমাদের পড়ানোর জন্য নিজের চুল কেছিলাম আমি, তো চুলটাকে যখন ছিঁড়ে তখন মাংস সামনে থেকে একটু মাংসল অংশ, ঠিক আছে, তো কিছু মাংসল অংশ চলে আসে। ঠিক আছে, তো পড়িস না, এটা তো প্রোটিন। চুলটাও প্রোটিন, দেখছো? চুল তৈরি করতে গেলে প্রোটিন লাগে, চুল তৈরি করতে গেলে কি লাগবে? প্রোটিন লাগবে। ওই পিছনে ব্লার হয়ে গেছে। তো আমি যখন চুল তৈরি করতে যাব, চুল তৈরি করতে গেলে আমার কি লাগবে? চুলটা তো দেখাই যায় না, এই যে চুল তৈরি করতে গেলে প্রোটিন লাগবে। আর চুলের সামনে একটু মাংসের মতো আছে, এই যে দেখাই যাচ্ছে না, এই যে দেখো, এই যে পাটটা, ঠিক আছে। তো ওইটুকু নিয়ে আমি ডিএনএ টেস্ট করতে পারি। তো যেটা হয় আর কি, আলটিমেটলি প্রোটিন 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 এভরিওয়ার প্রোটিন, এভরিওয়ার প্রোটিন। আমার চুল অনেক ঘন আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তো নজর দিও না, আমার চুল অনেক ঘন, মাশাল্লাহ বলো। বলতে পারো ভাই আপনি নজরে বিশ্বাস করেন, কেন করবো না ভাই, আমি তো মুসলিম, আমি তো মুসলিম ভাই, আমিও জিন বিশ্বাস করি, আমিও পরকালে বিশ্বাস করি, আমিও নজর লাগা বিশ্বাস করি। ঠিক আছে, যেখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এরকম জাদুটোনার শিকার হয়েছিলেন। ঠিক আছে, তারপর তো সূরা নাস, সূরা ফালাক নাজিল হয়, তাই না? আমি যতটুকু জানি আর কি, ভুল হতে পারে। ঠিক আছে, সো কেন বিশ্বাস করবো না? নজর লাগা লাগে, ঠিক আছে, লাগে। আমার ফ্যামিলিতে এরকম শিকার আছে, এরকম, ঠিক আছে, এরকম মানে নজরের শিকার আছে, আমি নিজে চোখে দেখছি। ঠিক আছে, সো যখন নিজে চোখে দেখা হয় তখন আসলে বিশ্বাস করা লাগে। বলতে পারো ভাই আপনি মেডিকেল পার্সন নিয়ে এইসব কি বলতেছেন, জিন ভূত। যতই আমি মেডিকেল পার্সন হই না কেন, আমি তো আমার ধর্ম ভুলে যেতে পারি না, তাই না? সো ওটাকে অস্বীকার করলে তো আলটিমেটলি ধর্ম থেকে যাক, এগুলো খুবই সেন্সিটিভ কথাবার্তা, এগুলো এখন না বলি। যেটা বলতেছিলাম, তো আমার নিউক্লিয়াস সব কিছু জানে, এভরিথিং ইজ নোন টু মাই নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, ডিএনএর ভিতরে আছে আসলে কোন সময় কোন প্রোটিন তৈরি করা লাগবে, কোন প্রোটিন তৈরি করার জন্য কোন কোড, এটা কোথায় আছে? ডিএনএ আছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ডিএনএ এর মধ্যে কোড বলতে কি বোঝায় ভাই? এটা একটু বুঝি না, একটু বুঝাই দেন। ডিএনএ এর কোড বলতে কি বোঝায় আসলে? পুরো চ্যাপ্টারের বেসিকটা আজকে দিয়ে দিচ্ছি, বুঝছো? পুরো চ্যাপ্টারের বেসিক। ধরো এটা ডিএনএ, এটা তো ডিএনএ না,
1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রতিটা সিঁড়িতে প্রতিটা পাকের মধ্যে 10টা করে সিঁড়ি থাকে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, তো এখান থেকে আমি যেটা করলাম সেটা হচ্ছে ধরো এতটুকু জায়গা আমি কাটলাম, কেটে লম্বা করলাম। লম্বা করে যে ঘটনাটা ঘটবে, ধরো এই যে এরকম লম্বা করলাম, এই প্রত্যেকের সাথে ক্ষার আছে। কি আছে? ক্ষার বলতে কি হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন দিয়ে দিলাম। এ টি জি সি সি, এ টি জি জি সি, এ টি জি সি, এ এ টি টি জি সি, এরকম ধরো আছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। এটাই একটা কোড। এটাই কি একটা কোড? এটা কেন কোড? ধরো এটা একটা অর্থ বহন করতেছে। কি অর্থ বহন করতেছে? এটা অর্থ বহন করতেছে যে আমার চুলের রং কালো হবে। কেমনে বুঝলেন ভাই? এটাই আমরা বলি না যে এটি কোড, জিন, এটাই জিন। যদি একটা বেস সিকোয়েন্স, কি বললাম কথাটা? বেস সিকোয়েন্স। হোয়াট ইজ বেস সিকোয়েন্স? ক্ষারের সিকোয়েন্স। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এগুলো হচ্ছে ক্ষার। বাচ্চাকালে পড়ে আসো তোমরা 99। এই ক্ষারের সিকোয়েন্স যদি কোনো বেস সিকোয়েন্স কোনো অর্থ প্রকাশ করে, তখন সেটা একটা জিনে পরিণত হয়। তখন সেটাকে আমরা কি ডাকি? জিন ডাকি। এই জন্য বলছিলাম ডিএনএর যে জায়গায় জিন থাকে এটাকে বলে লোকাস। তার মানে এইটুক জায়গা হচ্ছে এই জিনটার লোকাস, এইটুক জায়গা হচ্ছে এই জিনটার লোকাস। আর সেই জিন মানে কি? এই ক্ষারের সিকোয়েন্স। এইটুক ক্ষার, ATGCC, ATGCC, ATGC, AATTGC, এটা হয়তো বা কোনো একটা অর্থ প্রকাশ করতেছে। আমি জানি না সেটা কিসের অর্থ প্রকাশ করতেছে। বললাম যে এটা হচ্ছে ইনসুলিন তৈরির জিনের অর্থ প্রকাশ করতেছে, হইতে পারে, বাট ইনসুলিন তৈরির জিনের জন্য আরো অনেক বেশি লাগবে জিনের সিকোয়েন্স। তো এইভাবে জিন তৈরি হয়। এটার কাছে একটা অর্থ আছে। এইভাবে কি তৈরি হয়? জিন তৈরি হয়। এখন আবার চলে আসে এটুক জায়গা হয়তো তোমরা বুঝছো। এটা কোথায় আছে? ডিএনএর ভিতরে আছে, মানে নিউক্লিয়াসের ভিতরে আছে। তো এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে ডিএনএ আছে। ডিএনএর ভিতরে রাখা আছে যে আমার কোন প্রোটিনটার জন্য কোন সিকোয়েন্স দরকার, কোন প্রোটিন তৈরির জন্য কোন অ্যামিনো অ্যাসিড দরকার, কোন অ্যামিনো অ্যাসিড পর কোন অ্যামিনো অ্যাসিড লাগাইলে আমি ইনসুলিন তৈরি করতে পারবো। এটা ডিএনএর মধ্যে আছে। এখন তোমাদের কি মনে হয় এই ডিএনএ বের হয়ে বাইরে আসবে, রাইবোজোমের কাছে আসবে, এসে রাইবোজোমকে বলবে, রাইবোজোম ভাই আপনি এই অ্যামিনো অ্যাসিডের পরে অ্যামিনো অ্যাসিড লাগান, তাইলে আপনি ইনসুলিন তৈরি করতে পারবেন? তোমাদেরকে তাই মনে হয়? ডিএনএ থেকে বের হয়ে চলে আসবে, ডিএনএ নিউক্লিয়াস থেকে বের হয়ে বাইরে চলে আসবে? তোমাদেরকে তাই মনে হয়? জীবনেও না। এই ডিএনএ হচ্ছে নবাবজাদা বা নবাবজাদি, বুঝছো? এই নবাবজাদি ভিতর থেকে ভুলেও বাইরে আসবে না। এই নবাবজাদা বা নবাবজাদি ভিতর থেকে বাইরে বিভিন্ন ভুলেও আসবে না। তাহলে কেমনে হবে ভাই? আচ্ছা, যখন ডিএনএ আঁকাই, তোমাদের একটা জিনিস হয়তো মনে আছে, ডিএনএ এর মধ্যে রন্ধ্র থাকে, নিউক্লিয়াস যখন আঁকাই তখন নিউক্লিয়াসের মধ্যে রন্ধ্র থাকে বা ছিদ্র থাকে। এই যে মাঝখানে ছিদ্র নিউক্লিয়ার রন্ধ্র বলে। তো ঘটনা যেটা ঘটে, যেই নবাবজাদার কাছে আছে যে কেমনে আমার কতটুকু লাগবে ইনসুলিন তৈরি করার জন্য, ইনসুলিন তৈরি করার জন্য আরো বেশি লাগবে, বাট আমি এখানে কয়েকটা আঁকাইছি। তো এই নবাবজাদা হচ্ছে ইনসুলিন তৈরির জিন ক্যারি করতেছে। আমি আবারও বলে রাখতেছি, ইনসুলিন তৈরির জিন ক্যারি করার জন্য আরো অনেক বেশি খাদ্য দরকার। মানে আমি জাস্ট তোমাকে ডেমো দেখাইতেছি। তো এই নবাবজাদা বা নবাবজাদি যদি কোনো ছেলের হয় তাহলে নবাবজাদা, আর যদি কোনো মেয়ের হয় নবাবজাদি, সে ভিতর থেকে ভুলেও বাইরে বেরোবে না, লাউ ঠেলা। ঠিক আছে, এখন কি করতে হবে? সে কি করবে? বলছে আমি ভিতর থেকে বাইরে বেরোতে পারবো না, বরঞ্চ আমি একটা কাজ করতে পারবো, আমি একটা আরএনএ বানিয়ে দিতে পারবো। অ্যাডেনিনের বদলে ইউরাসিল, থায়ামিনের বদলে অ্যাডেনিন, গুয়ানিনের বদলে সাইটোসিন, সাইটোসিনের বদলে গুয়ানিন, গুয়ানিন ইউরাসিল, কারণ থায়ামিন থাকে না আরএনএ, আরএনএ থেকে ইউরাসিল থাকে। থায়ামিনের বদলে অ্যাডেনিন, গুয়ানিনের বদলে সাইটোসিন, সাইটোসিন গুয়ানিন ইউরাসিল, অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন ইউরাসিল, ইউরাসিল অ্যাডেনিন, অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন। তো সে কি করলো? কালো একটা আরএনএ বানাই দিল, বুঝছো? সে কি করলো? সে একটা আরএনএ বানাই দিল, এটা আরএনএ বানাই দিল। ডিএনএ থেকে এটা কি বলে? আরএনএ বানাই দিল। এটাকে ট্রান্সক্রিপশন বলে। এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। সে তার একটা ডুপ্লিকেট বানাই দিল, যদিও ডুপ্লিকেট না, উল্টা, বাট হ্যাঁ সে তথ্য ক্যারি করতেছে যে আরএনএটা দেখতে কেমন ছিল, ডিএনএটা দেখতে কেমন ছিল, এবং এটা বানাই দেওয়ার পর বলবে নাও তোমাকে আমি আরএনএ তৈরি করে দিলাম, তুমি এখন বের হয়ে যাও, তুমি এখন বের হয়ে যাও।
এই যে নিউক্লিয়ার রন্ধ্র, এই নিউক্লিয়ার রন্ধ্র হয়ে এই আরএনএটা বের হয়ে আসবে। এবং আরএনএর কাছে তথ্য আছে। কি তথ্য আছে? যে ওই যে ইনসুলিন তৈরি করার জন্য যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো দরকার সেইগুলোর অ্যান্টিকোডন আমার কাছে আছে, সেগুলো অ্যান্টিকোডন আমার কাছে, মানে বিপরীতটা আমার কাছে আছে। ওই হইলো একই কথা, ঠিক আছে? তোমার ধরো তুমি একটা কোড শিখাই দিলা যে এখানে খুব ডেঞ্জারাস জায়গা, এখানে ফুল বলা যাবে না, ফুলের বদলে ইয়ে বলতে হবে, কুল বলতে হবে। এখানে আম বলতে বলা যাবে না, আমের বদলে হচ্ছে গাম বলা লাগবে। তুমি এখন কি বললাম, একটা জায়গা যেখানে আম বলা যাবে না, আমের বদলে গাম বলতে হবে, ফুলের বদলে কুল বলতে হবে, ঠিক আছে? তো এখন তুমি বাজারে গেলা, বাজারে তুমি আর আম আর ফুল বলতে পারতেছো না, তুমি এনজাই কি বললা? কুলগাম বললা। কুলগাম বলে দোকানদার তো বুঝেই, কুল মানে হচ্ছে আসলে ফুল, গাম মানে হচ্ছে আম। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। পুরোপুরি ডিএনএ ভাগ করে নিয়ে আসতে পারলো না, আরএনএ হয়ে গেল উল্টা। আরএনএ পরে এই যে নিউক্লিয়ার রন্ধ্র হয়ে বের হয়ে আসলো। কেন নিউক্লিয়ার রন্ধ্র দরকার বুঝছো তো? এটা কোন আরএনএ? এটা কোন আরএনএ? সে ডিএনএ থেকে মেসেজ বের করে নিয়ে আসতেছে। এটা কোন আরএনএ হওয়া উচিত? একটু কমেন্টে একটু বলো তো। ডিএনএ থেকে তৈরি হয়ে সে একটা মেসেজ নিয়ে বাইরে আসতেছে। কেন বাইরে আসতেছে? রাইবোজোমের কাছে আসতেছে, কারণ রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, ভিতরে বসে থাকলে লাভ নেই। তাহলে সে ডিএনএ কাছ থেকে মেসেজ নিয়ে বাইরে আসতেছে। তাহলে সে কোন আরএনএ? 5 রকমের আরএনএ পড়ছিলাম, এমআরএনএ, টিআরএনএ, জিআরএনএ, আরআরএনএ, আর একটা মায়ানো আরএনএ। মায়ানো আরএনএ কথা এখনো বলিনি, আমি বলবো, ঠিক আছে? হ্যাঁ, সে হচ্ছে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তাহলে এই হচ্ছে এমআরএনএ, এই হচ্ছে এমআরএনএ। প্রথম আরএনএর কাজ আমরা পেয়ে গেলাম। আরএনএ কিন্তু পরে আমি আর পড়াবো না, এখনই কিন্তু বলে দিচ্ছি, পরে কিন্তু আমি আর আরএনএ পড়াবো না। হ্যাঁ, এই যে তোমরা শিখে গেছো, দেখছো বেসিক শিখতে পারলে কত ইজি। আমি কি তোমাদের একবার বলছি এমআরএনএ হবে, তোমার নিজেরাই কিন্তু বলতেছো। এটাই হচ্ছে মজা, বায়োলজির বেসিকটা শিখে নিতে পারলে তুমি দেখবে সবকিছু ইজি হয়ে গেছে। আমি কিন্তু একবারও মুখ থেকে উচ্চারণ করি নাই যেটা এমআরএনএ হবে, মেসেঞ্জার আরএনএ হবে, তোমরা নিজেরাই বলতেছো। কেউ আবার হোয়াটসঅ্যাপ আরএনএ বলো না কিন্তু আবার, হ্যাঁ? তাহলে এমআরএনএ হইলো। এমআরএনএটা এখন কার কাছে আসলো? এমআরএনএটা এখন রাইবোজোমের কাছে আসলো। আচ্ছা, তো রাইবোজোম আবার কেমনে তৈরি হয়েছে? রাইবোজোম কিন্তু তৈরি হয়েছে কিভাবে? আরএনএ, রাইবোজোম তৈরি হয়েছে আরএনএ আর প্রোটিন দিয়ে। তো রাইবোজোম নিজেই তৈরি হয়েছে আরএনএ আর প্রোটিন দিয়ে। সে নিজে প্রোটিন বানায় বা সে নিজেই প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিনের গুরুত্ব বুঝছো? রাইবোজোমের মধ্যে আছে আরএনএ আর প্রোটিন, তাহলে আরএনএ আমি পেয়ে গেলাম। আচ্ছা, রাইবোজোমের কাছে এসে এমআরএনএ বললো এই যে এই নেন, আমি অ্যান্টিকোডন নিয়ে আসছি, বা ধর আমি কোডগুলো নিয়ে আসছি, কোড নিয়ে আসছি, অ্যান্টিকোডন না, কোড নিয়ে আসছি, এখন নেন, আপনি কি করবেন করেন। এই বইলা এমআরএনএ বলতেছে আমার পক্ষে কিছু করা সম্ভব না, মাপ চাই দোয়া আছে, আমার পক্ষে কিছু করা সম্ভব না। আমার দায়িত্ব ছিল কোড নিয়ে আসা, আমি নিয়ে এসে দিচ্ছি, আপনি কি করবেন করেন। এখন রাইবোজোম কি করবে? ঠিক আছে, রাইবোজোম কি করবে? রাইবোজোম এখন ডাকলো তার সব থেকে প্রিয় বন্ধু টিআরএনএ কে। টিআরএনএ একটু চামচা টাইপের, বুঝছো? টিআরএনএ হচ্ছে একটু চামচা টাইপের। চামচা মানে বুঝছো, চামচামি করতে পারে খুব। তো টিআরএনএ কে ডেকে নিয়ে আসলো। কাকে ডেকে নিয়ে আসলো? টিআরএনএ কে। এই আসলো টিআরএনএ। টিআরএনএ মানে কি? ট্রান্সফার আরএনএ। টিআরএনএ মানে কি? ট্রান্সফার আরএনএ, যে ট্রান্সফার করে, ডাটা ট্রান্সফার করে না, অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে। টিআরএনএ কে ডাকলো রাইবোজোম। রাইবোজোমের 50s 70s এর মাঝখানে যে ফাঁকাটা আছে, 50s 30s এর মাঝখানে ফাঁকা, বা 60s 40s এর মাঝখানে যে ফাঁকাটা, ওই ফাঁকার মাঝখানে বসলো। বৈশা রাইবোজোম টিআরএনএ কে বলতেছে, দেখো এমআরএনএ একটা মেসেজ নিয়ে আসছে, একটা কোড নিয়ে আসছে, কোডটাকে পড়ো। টিআরএনএ কোডটাকে পড়বে। প্রত্যেকটা কোড পড়ার পরে পরে সে বুঝবে যে সে কোন অ্যামাইনো অ্যাসিডকে ইন্ডিকেট করতেছে। টিআরএনএ যখনই বুঝে যাবে, সাথে সাথে সে দৌড়ায় যাবে। সে দৌড়ায় যায় এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরবে, এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরবে, এক একটা অ্যামাইনো অ্যাসিডকে ধরবে, ধরে 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 রাইবোজোমের কাছে এনে দিবে। রাইবোজোমের কাছে এনে দিবে। রাইবোজোম কি করবে জানো? তার কাজ এত বেশি কিছু না, সেখানে একটা অ্যামাইনো অ্যাসিডকে একটা অ্যামাইনো অ্যাসিডে পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত করবে। একটা অ্যামাইনো অ্যাসিডকে একটা অ্যামাইনো অ্যাসিডে পেপটাইড বন্ধনে যুক্ত করবে। এমআরএনএর কাজ শেষ, সে মেসেজ এনে দিছে, শেষ। সেটাকে কপি করছে টিআরএনএ। টিআরএনএ দৌড়ায় যায় অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে আসছে, অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমের কাছে দিছে, রাইবোজোম একটা পর একটা যুক্ত করছে, 51টা অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে, কাজ শেষ, ফোল্ড হয়ে গেছে, ফোল্ড হয়ে ইনসুলিন হয়ে গেছে, দেন কোষ থেকে বের হয়ে চলে আসছে। দ্যাট ইজ, এই হচ্ছে কাহিনী। তাহলে আমি এমআরএনএ, টিআরএনএ, রাইবোজোম আরএনএ সবগুলা কাজ বুঝে গেলাম। আর জেনেটিক আরএনএ কি? কিছু কিছু জীবের ডিএনএ থাকে না, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, তার শুধু আরএনএই আছে, ওই আরএনএটা জিনের মতো কাজ করতেছে, তো এই জন্য তাকে জেনেটিক আরএনএ বলতেছে।
ওই আরএনএটা জেনেটিক কাজ করছে তো জেনেটিক আরএনএ। আর এটা হচ্ছে মাইনর আরএনএ, মাইনর আরএনএ 5 নম্বর আরএনএ। মাইনর আরএনএ জাস্ট হচ্ছে কিছু মাইনর কিছু কাজ করতেছে, তেমন আহামরি কোনো কাজ তার নাই, ঠিক আছে। এনজাইম টেনজাইম তৈরি করার ক্ষেত্রে কাজ করে, তার নাম মাইনর আরএনএ। এই হচ্ছে কথাবার্তা, এই হচ্ছে 5 প্রকার আরএনএ। আই থিঙ্ক তোমরা বুঝছো পুরো প্যাচালটা। তোমাদের পুরো ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মেকানিজম পড়াই দিছি। ভবিষ্যতে যখন তোমাদের ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন পড়াবো তখন দেখবে একদম ইজি হয়ে গেছে। এই হচ্ছে পুরো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মেকানিজম। এমআরএনএর কাজ কি? ডিএনএ থেকে কোড নিয়ে আসা। আরএনএর কাজ কি? রাইবোজোম তৈরি করা। জিআরএনএর কাজ কি? যেসব জীবের ডিএনএ নেয় তার জেনেটিক কাজ করা। টিআরএনএর কাজ কি? অ্যামাইনো অ্যাসিডকে ধরে ধরে নিয়ে আসা। আর মাইনর আরএনএর কাজ হচ্ছে কিছু কিছু এনজাইম প্রোটিন এনজাইম টেনজাইম তৈরির ক্ষেত্রে কাজ করে। বুঝছো? তাহলে বুঝলে অনেক ইজি। এখন যখন তোমাদের ভবিষ্যতে আমি ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন পড়াবো তখন ইজি হয়ে যাবে। আমি একটু সহজ করে দিই। একটু সহজটা কি? যখন দেখছিলাম ডিএনএ থেকে আরএনএটা তৈরি হয়েছিল, ডিএনএ তো নবাবজাদা বললাম না, বা নবাবজাদি, সে বাইরে বেরোবে না, তো তার থেকে একটা আরএনএ তৈরি হয়েছে। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন। এই আরএনএ আবার বাইরে বের হয়ে আসছে, বাইরে বের হয়ে প্রোটিন তৈরি করছে, দ্যাট ইজ ট্রান্সলেশন। এই হচ্ছে প্যাচ। তাহলে প্যাচটা আমি একটু খুলে দিই। আবার প্যাচটা আমি এখানে একটু খুলে দিই। একজন দেখতেছে ও ভাইয়া কেন? দেখো, যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন এটাকে আমরা বলি রেপ্লিকেশন, রেপ্লিকা বলে না। রেপ্লিকা, রেপ্লিকা মানে কি? একটা একটা ডুপ্লিকেট। একটা ডিএনএ থেকে ডিএনএ যখন তৈরি হয় তখন রেপ্লিকেশন, কোষ বিভাজনের সময় এটা হয়। কোষ বিভাজনের ইন্টারফেজের এস ফেজে, সিনথেসিস ধাপে। তারপর ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয় বা এমআরএনএ তৈরি হয়, আরএনএ থেকে এমআরএনএ, তখন এটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রাইব করে, ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যখন বাইরে এসে প্রোটিনটা তৈরি হয়, এমআরএনএ থেকে যখন বাইরে এসে টিআরএনএ এর হেল্প নিয়ে, রাইবোজোমের হেল্প নিয়ে প্রোটিন তৈরি হবে, তখন এটাকে আমরা বলবো ট্রান্সলেশন। তখন এটাকে আমরা বলবো ট্রান্সলেশন। তিনটার মানে তোমরা জেনে নাও, কোনো রেপ্লিকেশন, কোনো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। আর বিজ্ঞানের ভাষায় তিনটাকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমা, কেন্দ্রীয় প্রত্যয় বলা হয় এটাকে বিজ্ঞানের ভাষায় একসাথে। বুঝছো? এই হচ্ছে কথাবার্তা। অনেক সময় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যাতে হচ্ছে আরএনএ তৈরি, যেমন করোনা ভাইরাস। করোনা ভাইরাসের তো আরএনএ ভাইরাস, তাই না? তাহলে সে যখন বংশবৃদ্ধি করবে তখন তো তার ডিএনএ লাগবে। তো করোনা ভাইরাস কি করে জানো? তখন সে আরএনএ থেকে ডিএনএ বানায়, মানে উল্টা কাজ করে। মানে সে আরএনএ থেকে ডিএনএ বানায়, উল্টা কাজ করে। কারণ করোনা ভাইরাস তো আরএনএ দিয়ে তৈরি, বাট সে বংশবৃদ্ধি করার সময় তার ডিএনএ লাগবে, তাই না? সে আরএনএ থেকে ডিএনএ পায়, সে ডিএনএ থেকে আরএনএ হয় করোনা ভাইরাসের। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি করলে ট্রান্সক্রিপশন। তাহলে আরএনএ থেকে ডিএনএ বানালে কি বলবো আমি? ডিএনএ থেকে আরএনএ বানালে আমি বলতেছি ট্রান্সক্রিপশন। তাহলে আরএনএ থেকে ডিএনএ বানালে আমি কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন, উল্টো ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন বলবো। আচ্ছা, আরেকটা জিনিস বলি। করোনা যে টেস্ট করে, আচ্ছা, করোনা যে টেস্ট করে, করোনা টেস্টের নাম কি বলতো? আরটি পিসিআর। আরটি পিসিআর বলে না? আরটি পিসিআর কে কে জানো? করোনা টেস্টটাকে বলে আরটি পিসিআর টেস্ট, বলে না? আরটি পিসিআর এ পজিটিভ আসছে, আরটি পিসিআর এ নেগেটিভ আসছে। আরটি পিসিআর এর মানে কি জানো? বলতে পারবা আরটি পিসিআর এর মানে কি? আরটি পিসিআর মানে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ, পলিমারেজ চেইন রিয়াকশন। রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়াকশন মানে কি? মানে হচ্ছে, হ্যাঁ, আরটিপিসিআর বলে। হ্যাঁ, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়াকশন। করোনা টেস্টের সময় এটা দেওয়া হয়। নাক থেকে স্যাম্পল নেয়, যে নাকের মধ্যে ঢুকায় দেয় না, স্যাম্পল নেয়। স্যাম্পল নিয়ে দেখে এখানে করোনা ভাইরাস আছে কিনা। কেমনে জানে, কেমনে বুঝে করোনা ভাইরাস আছে কিনা? কারণ করোনা ভাইরাস থাকলে সে রিভার্স ট্রান্সক্রিপশন করবে।
রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে আরএনএ থেকে ডিএনএ বাড়ায় বংশবৃদ্ধি করবে। চেক করা হয় যে এখানে রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে কিনা, আর সেটা চেক করা হয় কেমনে, পলিমারেজ চেন রিয়াকশন দিয়ে। এই কি পলিমারেজ, এখানে সেই পলিমারেজ এনজাইম, আরএনএ তৈরি করার জন্য আরএনএ পলিমারেজ, ডিএনএ তৈরি করার জন্য ডিএনএ পলিমারেজ, মানে কালচার করা হয় কাইন্ড অফ। পলিমারেজ এনজাইম দিয়ে দেখা হয় যে এখানে রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে কিনা। নাক থেকে স্যাম্পল নেয়, স্যাম্পল নিয়ে পলিমারেজ এনজাইম দেওয়া হয়, পলিমারেজ যে পলিমার তৈরি করে, আরএনএ পলিমারেজ আরএনএ তৈরি করে, ডিএনএ পলিমারেজ ডিএনএ তৈরি করে। তো পলিমারেজ এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপশনের পলিমারেজ এনজাইম দিয়ে চেক করা হয় যে করোনা ভাইরাস তৈরি করার জন্য যে পলিমারেজ এনজাইমটা দরকার সেটা দেয়, দিয়ে চেক করা রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে কিনা। যদি হয় তার মানে কনফার্ম যেখানে করোনা ভাইরাস আছে। আমি আবার বলি, এই পলিমারেজ এনজাইমটা দেওয়া হয়, দিয়ে চেন রিয়াকশন করা হয়। চেন রিয়াকশন মানে তো বুঝোই, হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে। এটা কোন পলিমারেজ, যে পলিমারেজ দিয়ে হচ্ছে করোনা ভাইরাস টেস্ট করা যায়। করোনা ভাইরাস টেস্ট করা পলিমারেজ এনজাইমটা দিয়ে চেক করা হয় যে ওখানে রিভার্স ট্রান্সক্রিপশন হচ্ছে কিনা। রিভার্স ট্রান্সক্রিপশন কাকে ইন্ডিকেট করে, রিভার্স ট্রান্সক্রিপশন তখনই হবে যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, কারণ করোনা ভাইরাসটা হচ্ছে আরএনএ ভাইরাস, তার বংশবৃদ্ধি করার জন্য ডিএনএ দরকার, সে আরএনএ থেকে ডিএনএ করে বা রিভার্স ট্রান্সক্রিপশন করে। আর পলিমারেজ চেন রিয়াকশন মানে পলিমারেজ এনজাইম দিয়ে চেক করা, এই হচ্ছে আরটিপিসিআর। দেখছো, তুমি কেমন বুঝতে পারতেছো যে কেন আমরা ইন্টার এগুলো পড়তেছি, কেন আমরা ইন্টারে ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশনটা পড়ি, এই যে এটা কেমনে হয় পড়ি, কেন আমরা ট্রান্সলেশনটা পড়ি। এই ট্রান্সলেশনটা না পড়লে তুমি কখনো ইনসুলিন বানাইতে পারবে না। ইনসুলিন যে প্রস্তুত করা হয়, আমরা তো বলে ফেলাই যে ডিএনএ নিয়ে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দেবো, ইনসুলিন তৈরি হয়ে যাবে, এত সোজা না, অনেক সায়েন্স আছে এখানে, অনেক গ্রামার আছে। তো আই থিঙ্ক বুঝতে পারছো হয়তো বা কিছুটা, যেখানে গ্রামারগুলো কি তোমাদেরকে বেসিক পড়ানো হচ্ছে। যখন তোমরা হায়ার স্টাডিজে যাবা, জব ক্ষেত্রে যাবা, জব সেক্টরে যাবা, তখন এই সায়েন্সগুলো কাজে লাগায় তুমি ওষুধ তৈরি করবা, তুমি জীবন ধ্বংস করবা, তুমি ভ্যাকসিন বানাবা, তুমি টেস্ট করবা। এই বেসিক নলেজগুলো কাজে লাগা, তোমাদের এখন বেসিক নলেজ শেখানো হচ্ছে, আর কিছু না। তো যেই পলিমারেজ নিয়ে আমি ভুলটা করছিলাম, দেখছো ঘুরে ফিরে সেই পলিমারেজে চলে আসছি আমি, ঘুরে ফিরে আমি কই চলে আসছি, পলিমারেজে চলে আসছি। কেন এত প্যাচেল পারলাম, কেন এতক্ষণ এত প্যাচাল পারলাম, দেখো যেই কথাটা বলছিলাম যে পলিমারেজ এনজাইম না থাকলে তুমি আরএনএ তৈরি করতে পারবে না। এখন যেহেতু আমি প্রকৃত কোষের জন্য দেখাইছিলাম, এটা যদি একটা আদি কোষ হয়, আদি কোষে তো রাইবোজোম আছে, আদি কোষে তো রাইবোজোম আছে না? রাইবোজোম তৈরি করতে গেলে আরএনএ লাগবে, আরএনএ তৈরি করতে গেলে আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। ট্রু। ব্যাকটেরিয়ার মধ্যে রাইবোজোম আছে, রাইবোজোম মানে হচ্ছে আরএনএ আর প্রোটিন, আরএনএ মানেই হচ্ছে কি পলিমারেজ এনজাইম, কারণ আরএনএ পলিমারেজ ছাড়া আরএনএ তৈরি হবে না। তবে এটা প্রুভড যে ব্যাকটেরিয়ার মধ্যেও আরএনএ পলিমারেজ এনজাইম থাকবে। কেউ যদি বলে আরএনএ পলিমারেজ ব্যাকটেরিয়ার মধ্যে নাই বা আদি কোষে নেই, তাহলে সে ভুল বলছে, যে ভুলটা আমি প্রথমে করছিলাম। একটা ভুল বুঝাতে যায় কত প্যাচেল পাওয়া লাগলো, যে আরএনএ পলিমারেজ এনজাইম ব্যাকটেরিয়ার মধ্যে বা আদি কোষে থাকবে এক প্রকার, আর প্রকৃত কোষে থাকবে হচ্ছে 3 প্রকার। তো একটা জিনিস পড়াইতে যায় আমি এত কিছু করলাম। সুবহানাল্লাহ। তারপর দেখো অপেরন থাকে না, অপেরন হচ্ছে আদি কোষের জিন প্রকাশের একক, অপেরন হচ্ছে আদি কোষের জিন প্রকাশের একক, সেটা তাহলে প্রকৃত কোষে থেকে কি করবে, ঠিক আছে? তারপরে আদি কোষে ইন্ট্রন নাই, বাট এখানে ইন্ট্রন আছে, প্রকৃত কোষে ইন্ট্রন এক্সন দুটোই থাকবে আর কি। আচ্ছা, তারপরে এখানে হবে মাইটোসিস আর মিওসিস, কোষ বিভাজনে মাইটোসিস অ্যান্ড মিওসিস, এখানে সবাত শোষণ। তো ট্রান্সলেশন নিয়ে অনেক কিছু বলে ফেলছি, এগুলো পরে বলা যাবে আবার, সমস্যা নেই। তো আজকে ভাই আমার কমেন্ট পড়লো না, যে পড়লাম। তো এই হচ্ছে কথাবার্তা। তাহলে আজকে আর আগাবো না, অনেক কিছু বলে ফেলছি, অনেক এক্সট্রা কথা বলে ফেলছি, একটু স্লোলি পড়তেছি আমরা। যাক, স্লো হলেও সমস্যা নাই, বেসিক আজকে অনেক কিছু শিখলাম। আজকে তোমাদের অনেক কিছু বেসিক নিয়ে কথাবার্তা বললাম, যে বেসিক নিয়ে আসলে সাধারণত কথা বলার সুযোগ হয় না। আজকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো যে বুঝবে, ট্রান্সলেশন নিয়ে, রেপ্লিকেশন নিয়ে, সেন্ট্রাল ডগমা নিয়ে, রিভার্স ট্রান্সক্রিপশন, পলিমারেজ চেইন রিঅ্যাকশন নিয়ে কথা বলছি। সো আই থিঙ্ক এই বেসিকগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে, ভবিষ্যতে খুব কাজে লাগবে।
বায়োলজি মানে বেসিক, বায়োলজি মানে মুখস্থ না। বায়োলজি যদি মুখস্থ করা শুরু করে দাও, বায়োলজি একসময় তোমার কাছে পেইন হয়ে যাবে। ডোন্ট মেক বায়োলজি লাইক পেইন, ফিল ইট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমার মতো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।